বন্দনা মঙ্গলক। নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গলক। 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 আমাদের পেজ নাম্বার কত? বান্দা 113 পৃষ্ঠা তত্র মধ্যস্থতা বান্দা 113 পৃষ্ঠা তত্র মধ্যস্থতা। হ্যাঁ 7। তত্র মধ্যস্থতা কালকে আমরা এক লাইন আলোচনা করছিলাম, আজকে আরেকবার একটু পড়া দরকার আছে। উপাসক বাবু আরেকবার পড়েন। বন্দনা মঙ্গলক। তত্র মধ্যস্থতা। চিত্তের লীন ও অস্ত দুই বিষম অবস্থার মধ্যস্থ অবস্থায় তত্র মধ্যস্থতা। এইরূপে চিত্ত চৈতসিকের সমতা রক্ষা ইহার নিরপেক্ষতা ইহার লক্ষণ। চিত্ত চৈতসিকের প্রতি নিরপেক্ষতা শক্তাবদ্ধ সুশিক্ষিত অশ্বদয়ের প্রতি সারথীর সমদর্শিতার ন্যায় দ্রষ্টব্য। শারীরিক সুখ দুঃখহীন অনুভূতিকে অদুঃখ অসুখ বেদনা এবং মানসিক সুখ দুঃখহীন বেদনাকে উপেক্ষা বলা হয়। এই শোভন চৈতসিক তত্র মধ্যস্থতাকেও উপেক্ষা বলা হয়, কিন্তু এই তত্র মধ্যস্থতা বেদনা নহে, ইহা সর্বকুশল চিত্ত সাধারণ শোভন চৈতসিক। বেদনা নিজে কুশলাকুশল বর্জিত বিপাক। এই তত্র মধ্যস্থতা কুশল চৈতসিক, ইহা বুদ্ধঙ্গের উপেক্ষা, ব্রহ্মবিহারের উপেক্ষা, সংস্কার উপেক্ষা, ইহা জ্ঞানজ বেদনাজ নহে। এই জ্ঞানজ উপেক্ষা সমবছরের কুশল সহেতুক ক্রিয়া ও কুশল বিপাক চিত্তে বিদ্যমান, কিন্তু বেদনাজ উপেক্ষা অকুশল চিত্তেও বিদ্যমান। অকুশল চিত্তেও বিদ্যমান। সুতরাং জ্ঞানজ উপেক্ষা ও বেদনাজ উপেক্ষা একই চিত্তে বিদ্যমান থাকিতে পারে, কিন্তু অভিধর্মে বেদনাজ উপেক্ষা অনুসারে চিত্ত বিভাগ করা হইয়াছে। ঠিক আছে,
আজকে এখানে অবশ্য আমাদের উপাসক সুকুমার বাবু উপস্থিত আছেন এবং আরেকজন উপাসক আমাদের সবার পক্ষ থেকে সুকুমার দাদাকে ধন্যবাদ অসীম আমাদেরকে সহযোগিতা করার জন্য। বড়ুয়া ও আছেন। তো সুকুমার বাবু এখানে একসঙ্গে ক্লাস করতেছেন, মোবাইল না, এমনি সামনাসামনি আছেন। এই তো এখানে সামনে। ওনারা কেন আছেন? ব্যাকুণ নমস্কার। আছি, ভালো আছি। নমস্কার। তো না আজি আর এক জায়গাত বেড়াইতাম আইসিনি, আর বন্ধু ওই অসীমর বাসাত, অসীমদার বাসাত। তো এই মধ্যে বান্তার নিলাম আর কি, এক সাইডে তো একটু নিরিবিলি এলাকা। তো এই খালি রাতে বান্তার লয় হতই নি, হয়তো বান্তা আর একটু বেড়াইতাম যাইম। এখন একটু কাইবেন না, আমি আগে আলোচনা করছিলাম বান্তার লয় এই হয়তো আর বন্ধুর বাসা কাইন ভালো লাগবে একটু নিরিবিলি। তাই আসলে ওই পেরিচিত্তন এক সাইডে তো একটু দূরে আর কি, খুব মানে ফরাসি হল থাকে বেশিরভাগ, এটা মানে খুব ভালো এলাকা। তো বান্তারে দেখাইতাম আনি নি একবার, মানে আর বন্ধুর বাসা বান্তারও সোয়াইংয়ের ব্যবস্থা করছে আর কি। তো কোন আর দেশনা দিল তা হয়তো বান্তা একবার ইতুন যাতে ক্লাস বললে বন্ধ করে দিতাম হইলাম হয়তো একটু গুজম আবার হয়তো না ক্লাস বানতে হয়তো ক্লাস ঠিক আছে, ক্লাস এডপ্তন করিতে যাম তো মনে হয় হয়তো আনতে তো আরো ভালো। তো এই তো একেবারে ক্লাস আরম্ভ করছে আর কি। তো যা হোক ওনারা অনেকদিন ধরে এই যে এই পূর্ণবারোর মধ্যে যুক্ত আছেন ইয়াকে, মানে আর অবশ্যই দিবার এই যে এই অভিধর মত সংগ্রহ করি না পারি সময়ের কারণে। তো এখন ওনারা দিবার ফরন দে আসলে খুব ভালো লাগে এবং ওনারার অনুপ্রাণিত ব্যাকুণ যে পান্তেরও সহযোগিতা করেন। হ্যাঁ, আসলে খুব চারিদিক দিয়ে খুব ভালো লাগে আর কি, ভালো লাগে। তো ব্যাকুণেরও মানে তো যে আর পুণ্যরাশি দান করির এই ভালো থাকুন এভাবে, মানে তো জনেরা ক্লাস চালাইজন। ক্লাস মানে শুধু তো বই ইবে নয়, মানে আর তো আরো 59টা বই আছে, 60টার মধ্যে আর 59টা বই আছে। ই বই পুরো ত্রিপিটা করা অথবা মাজা বাইর করছি, আরো 59টা বই পড়তে হইলে আরো অনেক সময় দরকার হইব। তো এভাবে যদি ওনারা যদি ক্লাস চালাইজন গড়িজন আরও চেষ্টা করির। তো এই ওনারার মতো আর তো নীতি কেনাই এখন বর্তমান ক্লাসত মাঝে মধ্যে 12 জন 14 জন 16 জন এদিক উপস্থিত হয় আর কি। তো ওনারা তো অনেক সবসময় বলে 18 জন 20-25 জন সবসময় থাকে। হ্যাঁ, 20-25 জন 28 জন 30 জন সবসময় থাকে। তো আসলে অনেক খুশি লাগে, মানে এরকম মানে ওনারার আগ্রহ খুব ভালো লাগে আর কি। এই তো এইভাবে চালা দিলে আরো খুশি হইম, কন্টিনিউ যদি ত্রিপিটক পড়ি তারণ মানে ভালো হইব আর কি। তো ঠিক আছে, বানতে ক্লাস করার আয় পাশে আছেন অবশ্যই শুনি কোনো নমস্কার, ভালো থাকেন। অনেকে মনে করতে পারেন সুকুমার বাবুর সঙ্গে কথা বলানো কেন, আসলে এই ক্লাসের সূচনা আমরা তো প্রথমে কারোর সঙ্গে এটা পড়তাম না, শুধু সুকুমার বাবু আর আমি পড়তাম, আমরা দুজনে। এই চর্চাটা আমাদের দুজনের মধ্যে শুরু হয় মোবাইল যুগে। উনি ওনার বাসায়, আমি বিহারে বসে আমরা দুজনেই পড়তাম শুধু। তো পড়তে গিয়ে উনি একজন দুজনকে যোগ করেছিলেন, এই একজন দুজন থেকে আরো বলছে যে আমরাও করব এই করতে করতে প্রজ্ঞাপারমিক ক্লাসের সূচনা। প্রজ্ঞাপারমিক ক্লাসের থেকে আবার পাপড়ি বড়ুয়ার অনুপ্রেরণাতে পুণ্যপারমিক ক্লাসের সূচনা। এই ক্লাসের তাহলে সূচনা লগ্নের ব্যক্তি হচ্ছে যে এই সুকুমার বাবু, সেজন্য আপনাদেরকে পরিচয় করাই দিলাম আর কি, যে ব্যক্তিটির কারণে এই ত্রিপিটকগুলো উনি পুরা ব্যক্তিগতভাবে উনি বুঝেন আর না বুঝেন উনি কমপ্লিট করে ফেলেছেন। পুরো কমপ্লিট পুরোপুরি না হলেও মোটামুটি উনি প্রায় পড়ছে বুঝে নাই। হ্যাঁ, তো মানে বাসায় উনি সচরাচর এমনি ত্রিপিটককে শ্রদ্ধা করে যে বাসায় রাখে এরকম ব্যক্তিত্ব খুব কম, কিন্তু উনি রেখেছেন এবং এগুলো পড়ে ফেলেছেন, বুঝুক আর না বুঝুক উনি একবার পড়ে ফেলেছেন। যাই হোক, আমাদের পরম সৌভাগ্য যে আমরা এখন বুঝাবুঝির পর্যায়ে আছি। তত্র মধ্যস্থতা নিয়ে কালকে নয়নবাবু ছিলেন না,
এই জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। একটা ক্লাস কোন ক্লাসে যে কোন দিন কি চলে যাবে আমাদের মনে হয় এমনি না এত গুরুত্বপূর্ণ কি, কিন্তু এটা এমনি মনে হয় যে, কিন্তু এক একদিন এমন এমন ক্লাস চলে যায় সেটা আর পরে পাওয়া যাবে না। অনলাইনে দেখিও যে সবসময় সব কিছু যে নিতে পারা যায়, বুঝতে পারা যায় এমনও না। তবে আমাদের লাভের জন্য আমরা রাখি। যারা ক্লাস করেছেন তারা বুঝবেন অনলাইনের দ্বিতীয়বার ক্লাসটা আর কি, রেকর্ডিংগুলো দেখলে। তত্র মধ্যস্থতা, চিত্তে লীন ও অদ্বৈত, এই দুই বিষম অবস্থার মধ্যস্থ অবস্থাই হচ্ছে যে তত্র মধ্যস্থতা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আগের ক্লাসেও আলোচনা করেছিলাম, কালকেও আলোচনা করেছি। আজকে আমাদের বিশেষ করে নয়নবাবু এখানে আছেন বিদায় ক্লাসে আছেন আজকে, কালকে ছিলেন না আপনি, এই জন্য আমি আবার কথাটা বলছি। যখন এটা কুশল পক্ষীয় চিত্ত, অকুশল জায়গায় এটা থাকেও না। আর কুশল বলতে কোন জায়গায় থাকে দেখেন, এটা রূপবচর চিত্ত, রূপবচর চিত্ত যখন প্রথম ধ্যানে উপনীত হয়, বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা, এই অবস্থাগুলো খুবই মধুময়। তবে কীরকম মধুময়, কীরকম স্বাচ্ছন্দ্য, এটা কীরকম আরাম, কীরকম সুখ, এটা কামবচরে অবস্থানকারী কোনো ব্যক্তিকে সরাসরি বুঝিয়ে দেওয়া সম্ভব না। কামবচরে অবস্থানকারী কোনো মানুষকে এটা সরাসরি বুঝিয়ে দেওয়া সম্ভব না। কথাটা বুঝছেন? বলেন সুকুমার বাবু, কেন কামবচরের মানুষকে এটা বুঝিয়ে দেওয়া সম্ভব না? বলেন নারায়ণ বাবু, বলেন। কামবছরের মানুষের চিত্তের মধ্যে তো উদ্ধততা বেশি থাকবে, অর্থাৎ এই বিষয়টা আপনি একবার দুইবার যদি এটা প্রত্যক্ষ করে না আসেন, এটা এরকম ঠিক যথাযথ এরকম বলে দেওয়া এটা সম্ভব না। কারণ এটা সমস্ত কামবচর সুখের ঊর্ধ্বে, কামলোকীয় ছয় দেবলোক পর্যন্ত এটা সীমাবদ্ধতা, বুঝছেন? এটারও উপরের সুখ এটা। তো এটারও যেহেতু উপরের সুখ, ওগুলোর সঙ্গে তো আমাদের পরিচয় নাই, আমাদের দেহ মনের ওগুলোর সঙ্গে কখনো পরিচয় হয় নাই, বুঝছেন? এই জন্য এটা আমরা কখনো কোনোভাবেও করা সম্ভব না। তথাপি আমরা বিভিন্ন উপমা উদাহরণের মধ্য দিয়ে আমরা কিছু কিছু চেষ্টা করি যেগুলো বলার জন্য। এগুলো রূপবচর চিত্তের মধ্যেই এই বিষয়টাকে চেনা যাবে, এই তত্র মধ্যস্থতা। এই সুখের মধ্যে গা হেলিয়ে না দেওয়া বা সুখের মধ্যে চিত্তকে একাগ্র করে লীন করে রাখবে না, আবার চঞ্চলও করবে না, চঞ্চলও করে ফেলবে না, আবার একাগ্রও করে রাখবে না। মানে এখানে একাগ্র বলতে ওটাতে গা হেলিয়ে দেওয়া, গা ভাসিয়ে দেওয়া, ওহ খুব মজা মজা মজা, এটাতেই চলতে থাকুক না, অসুবিধা কি, এরকমই চলতে থাকুক না, অসুবিধা কি। এটা হচ্ছে যে মানে ওখানে লীন হয়ে যাওয়া, ওখানে যুক্ত হয়ে যাওয়া, ওখানেই নিজেকে সমর্পিত করে ফেলা, এটা হচ্ছে যে লীন। আর অদ্বৈত হচ্ছে যে ওটা থেকে বের হয়ে চঞ্চল হয়ে যাওয়া, ওটা থেকে বের হয়েছে মানে চঞ্চল হয়ে গেছে। আমরা যেরকম এখন যেরকম চঞ্চল, হ্যাঁ, সারাক্ষণ রূপে শব্দে গন্ধে রসে সারাক্ষণ বিচরণ করে করে খুব চঞ্চলতার মধ্যে চিত্ত সারাক্ষণ থাকে, এটা অদ্বৈত বা চঞ্চলতা। তাইলে দুইয়ের মাঝামাঝি এরকম একটা জায়গা আছে নাকি? আছে। তবে এটাকে বলা হয় উপেক্ষা যদিও বা, তবে এই উপেক্ষা কিন্তু জ্ঞানজ, এই উপেক্ষা কিন্তু জ্ঞানজ। জ্ঞানজ মানে কি? জ্ঞান দ্বারা চিন্তা করে এর থেকে আরো শক্তিশালী সুখ লাভের আশায়, এর থেকে আরো শক্তিশালী কিছু অর্জন করার আশায়, এর থেকে আরো কিছু যেগুলো নির্বাণের জন্য সাহায্যকারী বিষয়, নির্বাণ লাভে
সহায়ক বিষয়, নির্বাণ প্রত্যয়ী বিষয়কে জানার জন্য জ্ঞানতভাবে সাবধান সজাগ থেকে চিত্তকে ওইখান থেকে সরিয়ে আবার চঞ্চল করে না দিয়ে ঠিক মধ্যস্থভাবে রেখে এর পরবর্তী কাজগুলো করে যাওয়া। এরপরে আমাকে কি কি কাজ করতে দেওয়া হয়েছে, কি কি কাজ আমার করণীয় আছে, এগুলো করা। যেমন কাজ কি, আপনার কাছে ওই শ্বাস প্রশ্বাসে যেভাবে মনোযোগ আগে রেখেছিলেন ওই কাজগুলো আপনি ঠিকঠাক রেখে দেওয়া। এখানে গিয়ে আপনি আপনার মূল কাজ ভুলে গেছেন, ওরকম হবে না। আপনি আপনার কাজে যথাযথতা রেখে দেবেন। এর পরবর্তী ধাপগুলো করার জন্য প্রথম ধ্যানে গেছেন, দ্বিতীয় ধ্যানের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করা, দ্বিতীয় ধ্যানে উত্তীর্ণ হওয়ার জন্য আপনি সজাগ থাকা। নয়নবাবু বুঝছেন এখন না? আসলে হ্যাঁ বান্তে। তত্র মধ্যস্থতা জিনিসটা কি, এটা এক কথায়তে কিন্তু এখানে পুরো জিনিসটা চলে আসছে। এটার একটু বিস্তারিত ব্যাখ্যা আমরা আরো যাচ্ছি না। এইরূপে চিত্ত চৈতসিকের সমতা রক্ষা করা ইহার কৃত্য। চিত্ত এবং চৈতসিকের সমতা রক্ষা করা ইহার কৃত্য। এই দুইয়ের মধ্যে সামঞ্জস্যতা সমতা রক্ষা করা যে যেরকম আছে, মানে আমি প্রথম ধ্যানজ চিত্ত উৎপন্ন করেছি, এই প্রথম ধ্যানজ চিত্ত ভেঙে আমি আর নিম্ন দিকে ডাউন হবে না, ওইভাবে আমি ওটার সমতা রক্ষা করব। চিত্ত এখন প্রথম ধ্যানে উঠেছে, প্রথম ধ্যান থেকে আমি আর ডাউনের দিকে নিচের দিকে যেতে দেব না, কামগোচরে চলে আসতে দেব না। কামগোচরে আসা মানে চিত্ত চঞ্চল হয়ে গেছে, উদ্যুত হয়ে গেছে। অমিতাভ বড় বুঝতেছেন? ওইদিকে আমি দেব না, ওইখানে সমতা করে রেখে দেব। রেখে এবার আমি উদ্যতন দিকে আমার দৃষ্টি, জ্ঞানজ এটাকে বলা হচ্ছে, যে মানে জ্ঞানতভাবে আমি ওই চিত্তকে তখন কন্ট্রোলিং করে রাখবো। কিভাবে সমস্ত কিছু জ্ঞান দ্বারা চিন্তা ভাবনা করে কিভাবে আরেক কদম উপরে ওঠা যায়, আরেকটু উপরে ওঠা যায়, আরেক ধাপ উপরে ওঠা যায়, এই চিন্তাতে আমি তখন থাকবো। যে কোনোভাবেই আমি এটাকে ডাউন হতে দেব না, সমতা রক্ষা করা এটা। নিরপেক্ষতা ইহার লক্ষণ। নিরপেক্ষতা সম্পর্কে সবাই বুঝেন। নিরপেক্ষতা, এই ক্ষেত্রে নিরপেক্ষতা বলেন তো নয়ন বাবু। নিরপেক্ষতা বলতে এটা আমরা যদি ইয়েতে বলি, প্লাসও হবে না মাইনাসও হবে না। হ্যাঁ, অর্থাৎ আমি বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা ওই ওই পাঁচটা বিষয়েরও পক্ষপাতিত্ব করব না, আবার অদ্বৈতেরও পক্ষপাতিত্ব করব না, চঞ্চলতাকেও মানে আমি সমর্থন করব না। আবার বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা যেটা আমার কাছে এসছে, এটা তো খুব ভালো, ভালো হলে এটাতে সমর্থন করার কথা না, ওটাতেও সমর্থন করবে না, আবার ওটাকেও সমর্থন করবে না। এই নিরপেক্ষতা, এটা এই ক্ষেত্রে নিরপেক্ষতা হচ্ছে যে এটা। ইহার কৃত্য বা লক্ষণ। চিত্ত চৈতসিকের প্রতি, চিত্ত চৈতসিকের প্রতি নিরপেক্ষতাকে, এই জায়গাটা একটু করে বলছি, চিত্ত চৈতসিকের প্রতি নিরপেক্ষতাকে, চিত্তকে এই যে একাগ্রতা, বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা, এই সুখটার প্রতি বেশি মহাচ্ছন্ন হয়ে থাকি আমরা, মুচিত হয়ে থাকি, এগুলো সবগুলো চৈতসিক না। চিত্তকে চৈতসিকের প্রতি মগ্ন হতে না দেওয়া, এই জায়গাটা, এটা বুঝলে তা বাকিটা সোজা আছে। দেখেন, চিত্ত চৈতসিকের প্রতি নিরপেক্ষতাকে শকটাবদ্ধ সুশিক্ষিত অশ্বদয়ের প্রতি সারথীর সমদর্শিতার ন্যায় দ্রষ্টব্য।
আমরা ঘোড়ার গাড়িতে দেখেছি, ঘোড়ার গাড়ি দুইটা যদি ঘোড়া থাকে, দুইটা ঘোড়াকে সমানভাবে চালনা যেমন করতে হয়, সমানভাবে না চালাইলে এটা একটা চলছে একটা চলছে না, এটা কিন্তু উল্টে যায় গাড়ি। একটা ঘোড়া না চললে একদিকের থেকে টানাটানি করলে গাড়িটা পলট খেয়ে যায়, ঘোড়ার গাড়িগুলো, বুঝছেন? এই জন্য দুইটা ঘোড়াকে সমানভাবে চালনা করার একটা কলাকৌশল এগুলো সারথীর থাকতে হয়। কিভাবে বললে দুটো ঘোড়া সমানভাবে চলবে, ওটার যদি বেশি স্পিড হয়ে যায় এটাকে কিভাবে ডাউন করে দিতে হবে, এগুলো কিন্তু জানতে হয়। অনেকে বলে যে এগুলো চালানো খুব সোজা, না, এখানে একটা খুব অসুবিধা আছে কিন্তু, বুঝছেন? মানে ঘোড়াগুলোকে এটা বেশি চলতে লাগলে ওটাকে একটু ডাউন করে দেওয়া, এটাকে একটু ইয়ে করে দেওয়া, এই দুইটার একটা তালমিলের, দুইটা এগুলো ইতর প্রাণী কিন্তু এগুলো ঘোড়া, দুইটাকে সমতালে হাঁটানোর একটা দারুণ একটা ব্যাপার আছে না, এটা কিন্তু কলা আছে বানতে। বুঝছেন? এটা এমনি নর্মালি মনে হয় যে এগুলো তো চলতেছে, আমার কি ভূমিকা এখানে, গরু তো গরুই, গরু তো গরুর মতো না, এটা দুইটাকে একসঙ্গে চালানোর একটা কলা কৌশল এদের থাকতে হয়। এমনি গাড়ি চালানোর থেকেও ঘোড়ার গাড়ি গরুর গাড়ি চালানো কিন্তু কষ্ট আরো বেশি। এই টেকনিকটা কলা কৌশলটা ওদের সঙ্গে একটা মানসিক কানেক্টেড আছে, এই গরুর সঙ্গে ঘোড়ার সঙ্গে এই জাতীয় যে গাড়িগুলো আছে আর কি, এবং হাতির গাড়ি যেগুলো আছে, হ্যাঁ, এগুলোর সঙ্গে একটা ওদের মাহুতদের একটা হৃদ্যতা কানেকশন আছে, ওটার মধ্য দিয়ে তারা এটা চালাইতে পারে। এই সমদৃষ্টি দুইটাকে সমভাবে চালানোর যে সমদৃষ্টি যেরকম, এই দুইটা বিষয়কে জ্ঞানত, এটা যেমন আমার জন্য খারাপ, অদ্বৈত স্বভাবটা যেমন আমার জন্য খারাপ, আবার একই রূপে সুখের প্রতি নিমজ্জিত হয়ে থাকাটাও আমার মহাহিতের জন্য ক্ষতিকারক, প্রতিবন্ধক, দুটা সমান খারাপ। সমদৃষ্টিটা বুঝতে পেরেছেন? হ্যাঁ বানতে। উপাসিকা অমিতা বড়ুয়া, শিল্পী বড়ুয়া বুঝতে পেরেছেন? মায়া বড়ুয়া, হ্যাঁ বানতে। মানে সমদৃষ্টি জিনিসটা কি? দুইটা বিষয়ের প্রতি সমান দৃষ্টিভঙ্গি, এটাও অনিত্য, দুঃখ, অনাত্মার অবস্থা, আবার এই যেটা চঞ্চল বা অদ্বৈত, এটাও সমান বিপদের, এটাও একটু কম বিপদের হইলেও এটাও বিপদের। কিভাবে বিপদের বলেন তো? বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, কি কেন এটা বিপদ বলতেছি? আবার এটাকে পুরো রূপবচর বললাম, এটাকে আবার এখন বিপদ বলতেছি, দুটাকে সমদৃষ্টিতে। তার মানে এটা যদি বিপত্তিকারক হয়, অদ্বৈতটা বিপত্তিকারক হইলে, তাইলে এটা একটা রূপবচর চিত্ত, এটাকে আমি আবার বিপত্তিকারক, তাহলে দুটাই বিপত্তিকারক হলো না সমদৃষ্টি হইলে? এটা বিপত্তিকারক কিভাবে? এটা বিপত্তিকারক হচ্ছে বলতে এই যে আরেকজনকে বিতর্ক, বলতে বলি, বিচার, দাঁড়ান। প্রীতি, সুখ, উপাসক জ্ঞানশ্রী সিংহ, তারপরে দীপেন বাবু বলার জন্য প্রস্তুত থাকেন, শিল্পী বড়ুয়া বলার জন্য প্রস্তুত থাকেন। ভান্তে, বিপদ তো হচ্ছে এখানে, যদি আমি একদিকে যদি যেমন বিতর্ক, প্রীতি, সুখ, একাগ্রতার প্রতি যদি নিবষ্ট করি, চিত্তকে মানে নিবিষ্ট করে ফেলি, তাহলে তো মানে উদ্ধতকে ছেড়ে দেব, তাহলে তো আর মানে সমতা রক্ষা হবে না। সেই সমতা রক্ষার জন্য উদ্ধত্ত এবং বিতর্ক সমভাবেই দুটার প্রতি মানে দৃষ্টি মানে কি হতে হবে, না হলে তো সমতা রক্ষা হবে না। আমি প্রশ্নটা আরেকবার বলছি, হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আমরা অদ্বৈত বা চঞ্চল এটাকে খারাপ অবস্থাতেই আমরা পেয়েছিলাম, অদ্বৈতটা খারাপ চৈতসিক না, অদ্বৈত একটা ছিল না, তাহলে ওই অদ্বৈত আবার এটা তো কুশলের অন্তর্গত একটা রূপবচর চিত্ত, এটা বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, এবং এটা এখন কুশলের ব্যাপার। তাইলে সমদৃষ্টি বলতে এটা যদি ব্যতিক্রম হয় তাহলে এটাও ব্যতিক্রম,
এটা যদি ব্যতিক্রম হয়, অশান্তির কারণ হয়, এটাও অশান্তির কারণ, কিভাবে এটা সম্ভব? এবং সমদৃষ্টি আপনি কিভাবে উৎপন্ন করবেন? এই প্রশ্নটা হচ্ছে যে এটা। উপাসক জ্ঞানশ্রী সিংহ আবার বলেন। তন্ত্র মধ্যস্থতা বুঝে গেছি, মানে ওই মানে বিপদ যেটা বললেন সেটা একটু কনফিউশন হচ্ছে। তন্ত্র মধ্যস্থতাটা বুঝে গেছি, চিত্তকে নামতেও দেবে না আবার উপর দিকে উঠতেও দেবে না, এমন একটা পরিস্থিতি। আচ্ছা, তারপরে এমনি প্রশ্নটা ঠিকঠাক মতো বুঝছেন সবাই? নয়নবাবু প্রশ্নটা ঠিকঠাক মতো বুঝছেন? মেন কথা হচ্ছে যে আমি প্রশ্নটা ঠিকঠাক মতো করতে পারছি কিনা। আমি বুঝছি বান্ধে এটা। হ্যাঁ, তারপরে তাহলে দীপেন বাবু বলেন। এখানে বলতে যে রূপা বছর আমাদের যে ধ্যানাঙ্গ গুলো আছে আর কি, বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, এখন আমি যদি এগুলোতে যদি লীন হয়ে যাই বা এগুলো নিয়ে যদি আমি ব্যস্ত থাকি, তাহলে আমি যে কারণে, যে উদ্দেশ্যে, যে দুঃখ মুক্তির জন্য, নির্বাণ লাভের জন্য আমি ধ্যান করতে বসেছি, সেটা বাদ দিয়ে আমি রূপা বছরে আটকে থাকবো। আর অধ্যত্তের বিষয় যেটা, সেটা হচ্ছে কি, অধ্যত্তের আমরা যেটা করেছিলাম যে চঞ্চলতা বা আলম্বন থেকে আমাদের চিত্ত ও বের হয়ে যাওয়া, এরকম। তো এখন এটা এটা থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে আমরা রূপা বছরে আটকে থাকবো। আমরা ওই চিত্তকে রূপা বছর মধ্যে আটকে রাখবো। ওইখান থেকে উদ্যতের কাজ হচ্ছে কি চিত্তকে বের করে নির্বাণ আলম্বনের দিকে নিয়ে যাওয়া। এখন এই উদ্যতটাকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে আমরা রূপা বছরের মানে পঞ্চধ্যানাঙ্গ যেগুলো আছে সেগুলো তো আমরা লাভ করতে পারবো না, আর নির্বাণ তো লাভ করা তো আরো দূরের কথা। তো এই কারণে মানে এই দুইটার প্রতি আমাদের সমদৃষ্টি থাকা দরকার আর কি। এখানে দীপনের প্রথম যেটা ওটা ঠিক আছে, পরেরটা আমার কাছে একটু মনে হচ্ছে ব্যতিক্রম আর কি। উদ্যতটা উদ্যত আমাদের একটু অপেক্ষা করেন, আমি একটু অপেক্ষা করেন। আরো কেউ বলতে চাইলে স্বেচ্ছায় বলতে পারেন, না হলে আমাদের এই নয়নবাবু বলবেন। স্বেচ্ছায় যদি এটাতে আরো কেউ কিছু বলতে চান। প্রশ্নটা প্রয়োজন, আমি আরেকবার বলছি। প্রশ্নটা হচ্ছে যে আমরা অদ্বৈতকে অকুশল হিসাবে চিহ্নিত করেছি, দেখেছি এটা অহিতকর, কিন্তু এই ক্ষেত্রে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, এই 5টা বিষয়ের সমন্বয়, এটা সুখ এবং কুশল, ঠিক আছে? তো এই দুইটাতে আমি সমদৃষ্টি, সমমানসিকতা আমি কিভাবে করতে পারি, কেন এটা করব আমি, হ্যাঁ, এবং তত্ত্ব মধ্যস্থতা হচ্ছে যে সেটাই। তাহলে ওই বিষয়টা বোঝার জন্য বলতেছি, সমদৃষ্টি আমি কিভাবে উৎপন্ন করতে পারি, প্রশ্নটা হচ্ছে যে এটা। আবার কেউ কিছু বলতে চাইলে, নয়নবাবু ছাড়া আর কেউ? বান্তা আমি একটু বলবো যা বুঝছি। আচ্ছা দিদি, একটা মিনিট। আচ্ছা, ভান্তে আমি যেটা বলেছিলাম, এভাবে কি সমদৃষ্টি উৎপন্ন করা যায়? এটা কি মোটামুটি আমি কি প্রশ্নের এটা বুঝতে পেরেছি? মানে প্রশ্নটা বুঝতে পেরেছি, এটা জানতে চাচ্ছিলাম আর কি। আমার যে উত্তরটা হয়েছে, মানে যে উত্তরটা দিয়েছে সেটা ইয়াতে। তারপর হ্যাঁ, এবার প্রশ্নটা বুঝছেন না যে এখন নাকি? না না, মানে আমি বুঝেছি কিনা, মানে আমি যে উত্তরটা দিয়েছি সেটা কি প্রশ্নে যেটা করেছেন সেটা মানে ঠিকঠাক হয়েছে কিনা, মানে ঠিকঠাক বলতে উত্তরটা আমি উত্তরের মধ্যে যে আমার প্রশ্নটা বোঝা গিয়েছে কিনা সেটা আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরে আলোচনা করলে আর একটু ক্লিয়ার হবে, আপনার একটু পরিষ্কার হবে। অমিতা বড়ুয়া বলেন। বান্তা এখানে চিত্তের লীন যেটা বলছে, ওই আমরা প্রথম দেয়া বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, এগুলোতে এটা কৌশল চিত্ত। এটাতে আমরা যদি কৌশলে মানে লীন হয়ে থাকি, তাহলে
এটা আমরা উপরের দিকে যেতে পারবো না। মানে লীন হয়ে থাকলে আমরা এটা উপরের দিকে যেতে পারবো না। আর উদ্ধত চিত্তের অস্থিরতা, চিত্তের সঞ্চলতা, এটা যদি আমাদের, তাহলে এটা যে একেবারে যদি লীন হয়ে থাকে, তাহলে আমাদের আবার ওই উদ্ধত কামাবচরের মধ্যে আমাদেরকে আবার করতে হবে। তো আমাকে এমন ভাবে করতে হবে যেটা আমি রূপবচরে কুশল চিত্তেও আমি মানে লীন হয়ে থাকবো না, আবার চিত্তকে চঞ্চলতার মধ্যেও আমি মানে করবো না। দুই দিকে সমঝোতা রক্ষা করে আমাকে মানে ওই যে উপরে কিভাবে যাওয়া যায় সেইভাবে আমাকে চলতে হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে নয়ন বাবু, বলেন। এনে পড়ার জন্য প্রস্তুত থাকো। লাভলি বড়ুয়া বলার জন্য দীপেন, প্রস্তুত থাকেন। আমি সরি দীপেনের কাছে, কারণ দীপেনের মাঝখানে কথাটা আনছি তো দীপেন হয়তো কষ্ট পাচ্ছে। আমি দীপেন প্রথম যেটা বলছে যে আমি যদি বিতর্কের মধ্যে ডুবে থাকি তাহলে আমার বিচারের দিকে যাওয়া হবে না। আমার কথা হচ্ছে এটাই, আমাদের প্রত্যেকটা বিষয় বিতর্ক বিচার এগুলো তো ধ্যানাঙ্গ। একটা অঙ্গের মধ্যে আমাদের চিত্তকে যদি আমরা লীন করে ফেলি তাহলে পরবর্তী ধ্যানাঙ্গটা আমরা জানতেও পারবো না, বুঝতে পারবো না, ওটা অতিক্রম করতে পারবো না। সেই জন্য এখানে লীন করা যাবে না, কিন্তু চিত্তের যে কার্যক্রম ওটা থাকবে, ওটা সুখে নিদ্রায় যাবে না। আমি একটা উদাহরণ দিয়ে ছোট করে বুঝতে সুবিধা হবে সবার। আপনি কোন রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন, হয় প্রচন্ড বৃষ্টি পড়তেছে নাইলে প্রচন্ড রোদ হচ্ছে। এখন আপনি আপনার গতিতে চলতেছেন, কিন্তু কোন জায়গায় যদি আপনি একটা গাছতলা আপনি যদি বসে যান, আপনি ক্লান্ত হয়ে ওখানে যদি ঘুমিয়ে পড়েন, তাহলে আপনি নির্দিষ্ট সময়ে ওই জায়গায় যেতে পারবেন না। এখানে ঘুমিয়ে যাওয়াটা হবে লীন, চিত্তের লীন। আর যদি আপনি মনে করেন যে না আমি তাড়াতাড়ি করে পৌঁছাবো এই বৃষ্টির মধ্যে কিংবা রোদের মধ্যে, আপনি তাড়াহুড়া করবেন, তাহলে আপনি হয়তো রাস্তা থেকে ছিটকে পড়ে যাবেন, অথবা নির্দিষ্ট সময় ওখানে নাও পৌঁছাতে পারেন। কারণ আপনি যেহেতু তাড়াহুড়া করতেছেন, প্রচুরকে হয়তো আপনার পা ভেঙে যেতে পারে বা এরকম একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। এই জন্য এখানে আমাদের যে তত্ত্ব মধ্যস্থতা, কারণে এই চিত্ত এবং চৈতসিকের বিষয় যেটা সমতা রক্ষা করা কিংবা সমদর্শিতা সমদৃষ্টিতা, এটা বলা হচ্ছে যে চিত্তকে লীন হতে দেওয়া যাবে না, আবার চিত্তকে চঞ্চলতার দিকেও দেওয়া যাবে না। চঞ্চলতা মানে সামবত চিত্তে চলে আসা, আর লীন হয়ে যাওয়া মানে কোন একটা ধ্যানাঙ্গের মধ্যে আপনি ডুবে যাওয়া, পরবর্তী ধ্যানাঙ্গ পর্যন্ত যাতে আপনি পৌঁছাতে না পারেন। এই দুটাকে মানে সমানভাবে আপনার দৃষ্টিতে রাখতে হবে, যাতে কোন একটা দিকে আপনি ঝুঁকে না পড়েন, হয় চঞ্চলতার দিকে বা উদ্ধত্তের দিকে, অথবা আপনি ওখানে সুখে নিদ্রা না যান। এই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এই উদাহরণটা কিন্তু ওই বলার কারণটা হচ্ছে চিত্তের লীন। লীন বলতে আমরা কোনো একটা জায়গায় বা কোনো একটা আলম্বনের মধ্যে একবার ডুবে যাওয়া, ওই আলম্বনের মধু মধু ভোগ করা, সুখ উপভোগ করা, ওটার আর অনিত্য দুঃখ অনত্তা পর্যন্ত না দেখা। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কাছে চিত্ত লীন। কিন্তু চিত্তে শান্তভাবে আমার যে নির্দিষ্ট অভিষ্ট লক্ষ্য ওখানে পৌঁছাইতে হইলে এরকম সুখে নিদ্রা যাওয়া যাবে না, আবার পিছনে আসা যাবে না, মানে চঞ্চলতার দিকেও আসা যাবে না। ওই জন্য বলা হচ্ছে যে যদি কোনো একটা ধ্যানাঙ্গের মধ্যে আমার চিত্ত লীন হয়ে যায় তাহলে ওটাও আমার বিপদ। আবার চিত্তকে আমি যদি চঞ্চলতার স্থান দিয়ে দিই, চিত্তের মধ্যে অধ্যত্ততাকে যদি আমি স্থান দিয়ে দিই, তাহলে ওটাও আমার বিপদ। কারণ আমি আর ওই বিতর্ক বিচারের দিকে যাইতে পারবো না, আমার চলে আসতে হবে কোথায়, কামাবচর চিত্তের দিকে, যেহেতু কামাবচর চিত্তের মধ্যে অধ্যত্ততা অবস্থান করে। এই উপাসক নয়ন বাবু অত্যন্ত সুন্দর করে এটা উপস্থাপন করেছেন। আপনাকে আমাদের ক্লাসের সকলের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। যে বিষয়টা আসলে উদাহরণটা সময় উপযোগী, কাল উপযোগী, সবাই বোঝার মতো করে। এই বিষয়টা বুঝলে এখানেই আরামসে বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, তারপরে দীপেন বড়ুয়াটাও খারাপ হয় নাই, সবারটা ঠিক আছে। প্রথমটা ঠিক ছিল, পরেরটা সে উদ্ধত্তটাকে ওখানে স্থান দিয়ে দিচ্ছে বানতে। উদ্ধত্তটা তো অকুশল চৈতসিক, সেজন্য এটাকে আমাদের চিত্তের মধ্যে চেষ্টা করতে হবে, এটা যাতে আমাদের চিত্তের মধ্যে স্থান না পায়। আমরা যাতে বুঝতে পারি এটা উদ্ধত্ত, এটা আমার চিত্তের জন্য ক্ষতিকর। আমি এই উদাহরণটা সহ, ওই জন্য আমি তোমাদের ওখানে দাঁড় করাইছি। এই নয়ন বাবুর উদাহরণটা সহ আমি পুরো বিষয়টা আরেকবার সকলের জন্য উপস্থাপিত হবে। একই বিষয় আমরা তত্ত্ব মধ্যস্থতাই আলোচনা করছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা না বুঝলে আপনি ক্রম অগ্রগতি এটা সম্ভব না, ধ্যানের মধ্যে ক্রম অগ্রগতি এটা সম্ভব না, বুঝছেন? যেমন আমাদেরকে
ভগবান বুদ্ধ, আমরা সামান্য ফলসূত্র পড়েছিলাম, মনে আছে? আমাদের মধ্যে বান্দা, আমরা কিছু কিছু আছি, আমরা শ্রমণ হইলে মাত্র আমাদের যখন দৃষ্টি সংযত হয়, গৌরিক বসনে আবরিত হই, তখন মানুষ আমাদেরকে শ্রদ্ধা ভালোবাসা দেয় এবং আমাদেরকে খাদ্যদ্রব্য চারিপ্রত্যয়াদি উপহার হিসেবে দান করে। উপহার হিসেবে, ধার হিসেবে না, কদ্র হিসেবে না, কোনো কিছু হিসেবে না, শ্রদ্ধায় উপহার হিসেবে দান করে। ঠিক আছে? এই উপহার পেয়েও অনেকজনে বলছে এই তো আমার তো কাম শেষ, আর লাগে না, আমি উপহার পেয়ে যাচ্ছি, আর লাগে না, আর কিছু দরকার নাই। এখানে কেউ কেউ থমকে দাঁড়ায়, থমকে দাঁড়ায়। এর উপরে আর যেতে চায় না। আমার চারিপ্রত্যয় খুব আরাম ভাবে আসতেছে, আমার মানুষে একদম কপাল মাটিতে বাজিয়ে বন্দনা করতেছে, আর কি লাগে জীবনে, চমৎকার, বাহ। এতটুকুতে অনেকজনে দাঁড়িয়ে যায়। এটা কিন্তু সামান্য ফলের একদম প্রথম ফল। এটা প্রথম ফলে আছে যে কেউ কেউ থমকে দাঁড়ায়, কেউ কেউ দাঁড়িয়ে যায়। এটা আমরা কোথায় পড়ছিলাম যে এই সামান্য ফলের মধ্যে বলছে কেউ কেউ আছে একটু বুদ্ধিসম্পন্ন, এরা এখানে দাঁড়ায় না, এরা শিলে নিমজ্জিত হয়, শিল পালন করে, শিলে নিমজ্জিত হয়। শিল যখন পালন করে, ওহরে, তখন তিনি ওনার মতো করে যারা দুশীল আচরণ করে সমাজে, তারা কিরকম করে দুঃখ পায়, গ্লানি ভোগ করে, অপমানিত হয়। আহা, আমি এরকম অপমানিত হচ্ছি না, কি একটা প্রশান্তি, আজকে আমি শিলবান আছি বলে, শিল পালন করতেছি বলে, কি একটা শান্তি। কিছু কিছু ব্যক্তিত্ব আছে, কিছু কিছু শ্রমণ ব্রাহ্মণ আছে, এই শিলের সুফলতা ভোগ করতে করতে কাটিয়ে দেয়, আর উপরে যায় না, এখানেই ঘুমিয়ে যায়, এখানেই থমকে দাঁড়ায়। হ্যাঁ, আবার কিছু কিছু আছে বলছে না, আমি এ থেকে আরো একটু দূরে যেতে হবে, তখন তিনি ধ্যানে নিবিষ্ট হন। এই ক্রমান্বয়ে প্রথম ধ্যান হইতে শুরু করে যাবতীয়গুলো ক্রমান্বয়ে, কোনো জায়গাতে উনি দাঁড়ান না, বিশ্রাম করেন না। হ্যাঁ, উনি ওনার গন্তব্য পর্যন্ত এটা নিরলসভাবে হাঁটতে থাকেন, পরিশ্রম করতে থাকেন। এটা সব কিছুকে উপেক্ষা করে পরিশ্রম করতে থাকা, সব কিছুকে উপেক্ষা করে পরিশ্রম করতে থাকা, এটা মূলত এই তন্ত্র মধ্যস্থতা। আর নয়নবাবু যে উদাহরণটা দিয়েছেন, কোনো পথে হাঁটতেছে, গাছের সুন্দর ছায়া পাইল, গাছের সুন্দর ছায়া পাইল, ওখানে বসলো একটু করে, আর এই সুখের মধ্যে একদম দিল ঘুম, ওনার তো আর বাজারে যাওয়া হইতো না, শেষ। ঘরের সবাই, বাজার কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে, আর বাজার কিনেও আনা হবে না, ঘরের সব বসে থেকে যাবে। ওই ছায়া পাইছে যে, ছায়াকে উনি ভালোবেসে ফেলেছেন, ছায়ার মধ্যে দাঁড়িয়ে পড়েছেন, আর শেষ, ওনার কাজ আর করা হবে না। হ্যাঁ, তো আবার উল্টো দিক, যেমন আবার রোদের মধ্যে গিয়ে উল্টা দিকে বাড়িতে চলে যাওয়া বা বাজারের দিকে অগ্রসর না হওয়া, ওটা হচ্ছে যে ওই চঞ্চলতা বা উদ্যততা। তো ওখানে ঘুমিয়েও না পড়া, আবার উল্টা দিকে বাড়ির দিকেও চলে না গিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া, তন্ত্র মধ্যস্থতা। গাছের ছায়াকেও একদম আলিঙ্গন করে না ফেলা, হ্যাঁ আছে আছে সুখ, ঠিক আছে থাকুক না, আমি দেখছি তো সুখটা আছে, এটাকে ওভাবে গুরুত্ব না দিয়ে সামনের দিকে চলতে থাকা, এটা হ্যাঁ উদাহরণটা। হ্যাঁ, এটা তারপরে এটাকে আমি বলছিলাম যে সমদৃষ্টি, এদিকে প্রখর রোদ, আবার এদিকে সুশীতল ছায়া, এটাকে সমদৃষ্টি কিভাবে উৎপন্ন করব, এটাকে সমান কিভাবে বলবো আমি, মানে এই দুটোটাকে সমান কিভাবে, যেমন ঘোড়াকে, দুইটা ঘোড়া আছে, দুইটা ঘোড়াকেই বাড়ি মারতেছে, একটা ঘোড়া স্পিডে চলতেছে আর একটা ঘোড়া আস্তে চলতেছে, দুইটাকে বাড়ি মারতেছে, দুইটার প্রতি সমদৃষ্টি, সমতা আনয়ন করার জন্য, দুইটাকে সমানভাবে চালনা করার জন্য দুইটাকে বাড়ি মারতেছে। বুঝছেন ঘটনাটা? ওটাকে বাড়ি মারতেছে, ওই বাড়ির মধ্যে একটা কলা কৌশল আছে, ওই বাড়ি খেয়ে ও স্লো করে হাঁটা, আর ওটাকে বাড়ি মারতেছে যে ওই বাড়ি খেয়ে ওর একটু স্পিড করে। বাড়ি দুইটার মধ্যে কলা কৌশল আছে কিন্তু, হ্যাঁ, একটা বাড়ি মারা যে ও স্পিডে যাওয়ার জন্য, আরেকটা বাড়ি মারা যে আরেকটু স্লো হাঁট। এটাতে সমদর্শিতা, সমানভাবে দুইটাকে চালানো, এটা এক দৃষ্টিকোণ। আর এই দৃষ্টিকোণ হচ্ছে যে কি, যেটা আমি এখানে বলার জন্য মূলত থামাইছি, এটা হচ্ছে যে এটা যেমন আমার অহিতের কারণ, আবার এই কামবচর এই চিত্তটাও দীর্ঘকাল অহিত অসুখের কারণ হয়। কিভাবে?
আমি যখন এই কামবচর চিত্তে এই রূপবচর চিত্তে যখন আমি যুক্ত হয়ে যাব, বুঝছেন সুকান্ত বাবু, যখন আমি এটাতে যুক্ত হয়ে যাব তখন আমি আমার সমস্ত কার্য আদি আমি ভুলে যাব, ভুলে গিয়ে আমি এই দেহান্তে দেহ শেষান্তে আমি রূপবচর ব্রহ্মলোকে উৎপন্ন হব। এই রূপবচর ব্রহ্মলোকের আয়ুষ্কাল শেষ হইলে আমার আবার কোথা থেকে কোথায় জন্মচক্রের কারণে এই জন্ম মৃত্যুর কষাঘাত খাইতে খাইতে কোথা থেকে কোথায় যাব, কোথা থেকে কোথায় যাব কোনো আত্মাপাত্তা নাই। তাহলে ওটা যেমন আমাকে দুঃখ দেয়, এটাও তো আমাকে ঘুরিয়ে ফিরিয়ে একটু ফেঁসিয়ে দিল আর কি, দুঃখটা সরাসরি দিল না, কিছু সময় পরে দিল, কিন্তু দুটাই দুঃখদায়ক। বুঝে গেছে? এই অদ্বৈতটা যেমন দুঃখদায়ক, এই চিত্তটাও দুঃখদায়ক। সাব্বে সাংকারা দুঃখা মিলছে এখনো? সাব্বে সাংকারা দুঃখা, সকল সংস্কার দুঃখ, এটাও দুঃখ এটাও দুঃখ, দুটাকেই দুঃখ জ্ঞানে, দুটাকেই অহিত জ্ঞানে পরিত্যাগ করে নিজেকে স্থির এখানে রেখে সামনের দিকে গতিমান হওয়া। বুঝছেন? তাইলে দুটার প্রতি এবার সমদৃষ্টিকে আসলো, এটাকেও আপনি দুঃখ হিসাবে চিনলেন, এটাকেও দুঃখ হিসাবে চিনলেন, দুঃখ হিসাবে আপনার ধারণা হলো, তাইলে সমদৃষ্টি এসে গেল দুটার প্রতি। এখন বুঝছেন এটার কত গুরুত্ব? এই তত্ত্ব মধ্যস্থতার গুরুত্বটা বুঝছেন এখন? লিখে রাখবেন অমিতা বড়ুয়া, এটার একদম মানে এটা কিন্তু আপনার বইয়ে এরকম লেখা নাই, এটা আইডিয়া করে, এই এগুলো আইডিয়া করে করে ইয়ে মানে উপলব্ধি আর কি, পড়তে পড়তে আপনার এই উপলব্ধি হয়ে যেতে হবে। তারপরে আমাদের মনে থাকে না বিদায়, এগুলো লিখে রাখতে হবে। হ্যাঁ বলেন। আমরা ধ্যানের ক্ষেত্রে আলোচনা করলাম, কিন্তু ধ্যানের বাইরেও তো এটা দেখতে পাওয়া যায় তত্ত্ব মধ্যস্থতা। এই যে বললাম কিছুক্ষণ আগে, এই যে এই আমাদের ইয়ার কথা দিয়ে বললাম না, ভিক্ষুদের কথা দিয়ে, এটা এখন বলে আসলাম তো। হ্যাঁ, আমি মানুষের শ্রদ্ধা সম্মান করতেছে, ভালোবাসা দিচ্ছে, এতেই আমি খুশি, আর লাগে না আমার। হ্যাঁ, কেউ কেউ বলে যে না আমি এতে খুশি না, এর থেকে আরেকটু আমি কিছু আছে কিনা দেখি, আবার সে অগ্রসর হয়, তখন শিলের বেলাতে আসলো। আচ্ছা, তাইলে এর পরের লাইন কি আছে? নয়ন বাবু আলোচনা করেন এর পরের লাইন। শারীরিক সুখ দুঃখহীন অনুভূতিকে অদুঃখ অসুখ বেদনা এবং মানসিক সুখ দুঃখহীন বেদনাকে উপেক্ষা বলা হয়। এটা মূল কিছু মূল বিষয়টা কিন্তু আমাদের আলোচনা হয়ে গেছে, এটা জাস্ট আমাদেরকে আবার বোঝানোর জন্য জিনিসটা চলে আসতে পারতে এখানে মধ্যস্থতা। হ্যাঁ, এগুলো তো তেমন একটা দরকারও নাই। তারপরে একবার টাচ দিয়ে যান। শারীরিক সুখ দুঃখহীন অনুভূতিকে মানে শরীরের মধ্যে সুখ দুঃখ নাই, মানে হীন নাই, অনুভূতিকে অসুখ অদুঃখ অসুখ বেদনা এবং মানসিক সুখ দুঃখহীন বেদনাকে উপেক্ষা বলা হয়। মানসিক দুঃখও নাই সুখও নাই, এই অবস্থাটাকে উপেক্ষা বলা হয়। এই শোভন চৈতসিক তত্ত্ব মধ্যস্থতাকেও উপেক্ষা বলা হয়। এই যে শোভন চৈতসিক আমরা যেটা নিয়ে পড়তেছি তত্ত্ব মধ্যস্থতাকেও, এটাকেও উপেক্ষা বলা হচ্ছে এখানে। কিন্তু এই তত্ত্ব মধ্যস্থতা বেদনা নহে, এটা কিন্তু আবার বেদনা নয়। ইহা সর্বকুশল চিত্ত সাধারণ শোভন চৈতসিক, এটা বেদনা নয়, ইহা সর্বকুশল চিত্ত সাধারণ শোভন চৈতসিক। সর্বকুশল চিত্ত বলতে বলতে আমাদের যে সব কুশল চিত্ত আছে তার মধ্যে এই শোভন চৈতসিক অবস্থান করবে বা থাকবে। সুখ দুঃখহীন অনুভূতিকে অদুঃখ অসুখ বেদনা অর্থাৎ উপেক্ষা আর কি এটা, এবং মানসিক সুখ দুঃখহীন বেদনাকে উপেক্ষা বলা হয়। উপেক্ষা বলা হয়, হ্যাঁ, এটা হচ্ছে যে উপেক্ষা মূলত এই শোভন চৈতসিক তত্ত্ব মধ্যস্থতা, এই শোভন চৈতসিক এটা তত্ত্ব মধ্যস্থতা, এটাকেও কিন্তু উপেক্ষা বলা হচ্ছে। কিন্তু এখানে আমরা এটাই এতক্ষণ পড়ে আসলাম না, উপেক্ষা বলা হচ্ছে। শরীরেরটা একটু বুঝে নেন বান্দে। শরীরেরটা, শরীরেরটা হয়তো এই শরীরের শারীরিক যেটা শারীরিক সুখ দুঃখহীন
সুখও নাই, দুঃখও নাই। এই অনুভূতিটিকে অসুখ অদুঃখ বেদনা বলা হচ্ছে এখানে। মানে শারীরিক হলে এখানে বেদনা হচ্ছে, আর মানসিক হলে এখানে বলতে উপেক্ষা বলা হচ্ছে এখানে। দেখেন তো একটু, মানসিক সুখ দুঃখহীন বেদনাকে উপেক্ষা বলা হয়। তবে এখানে একটি কথা আছে, হুম, শারীরিকভাবে কিন্তু বিষয়টাকে মাঝে মধ্যে আমাদের শারীরিকভাবে কিছু কিছু বিষয় সুখের অবস্থা উৎপন্ন হয়, আবার দুঃখের অবস্থায় উৎপন্ন হয়। সুখ দুঃখ কোনোটাই উৎপন্ন হয় না এমনও আছে। সেটা ছাড়া আরেকটা বিষয় আচ্ছা, কিন্তু এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমরা কায়িকভাবে দুঃখ সহগত, সুখ সহগত, উপেক্ষা সহগত এরকম দেখি নাই। এমনি লেখা আছে উপেক্ষা সহগত, কিন্তু পরবর্তীতে দেখলাম যে এটা ঠিক না কথাটা। কায়িকভাবে এটা সুখ অথবা দুঃখ আকারেই এটা অনুভূত সংঘর্ষিত হয় বিদায়, সরাসরি সংঘর্ষিত হওয়ার কারণে সুখ অথবা দুঃখ হিসাবেই এটা অনুভূত হয়, কিন্তু অপেক্ষিকভাবে এটা অনুভূত হয় না। কেন হয় না? এটার জন্য লেখা আছে কি, এটা সংঘর্ষণ আকারে উৎপন্ন হওয়ার কারণে, সংঘর্ষিত হয়ে উৎপন্ন হওয়ার কারণে উপেক্ষাটা ওভাবে নাই। ঠিক আছে, যাই হোক, আমরা তো ওটা মূল জায়গাতে আমরা জেনেছি। তো এখানে আরেকটা, এটা ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট ছিল এখানে। এটা ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, মানসিক ভাবে হলে উপেক্ষা করা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু শারীরিক ভাবে হলে হয় আপনাকে সুখ, নাইলে অসুখ, হয় দুঃখ নাইলে অদুঃখ, যেকোনো একটা আপনাকে এখানে অনুভব করতে হবে। কিন্তু একমাত্র মানসিক ভাবে আপনি সুখ দুঃখ এগুলোকে উপেক্ষা করে রাখতে পারবেন। এটা এখানে ক্লিয়ার হওয়া দরকার ছিল একটু। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে যে কি উপেক্ষা বলা হয় এই তত্র মধ্যস্থতাকেও কি উপেক্ষা বলা হচ্ছে, তত্র মধ্যস্থতাকেও উপেক্ষা বলা হয়, কিন্তু এই তত্র মধ্যস্থতা কিন্তু বেদনা নয়। এটা উপেক্ষা বললেও ওটা তো বেদনা ছিল, সুখের অথবা কায়িক অথবা মানসিক বেদনার ব্যাপার ছিল, অনুভূতির ব্যাপার ছিল। এটা অনুভূতির ব্যাপার না, এটা বেদনার ব্যাপার না, এটা মানে কায়িক অনুভূতি না, এটা হচ্ছে মানসিক অনুভূতি। হ্যাঁ, মানসিক অনুভূতি হইলেও এটা কিন্তু বেদনা না। মানসিক এটা বেদনা, কিন্তু ওটা শারীরিকটাও বেদনা ছিল, মানসিকটাও বেদনা ছিল, অনুভূতি ছিল। এটা কিন্তু অনুভূতির বাইরের একটা বিষয়, মানে সরাসরি বলা হচ্ছে যে এটা বেদনা না, কিন্তু বুঝছেন, এটা বেদনা নহে। কোনটা? তত্র মধ্যস্থতা, এটা বেদনা নয়। ইহা সর্বকুশল সাধারণ শোভন চৈতসিক। ইহা কিন্তু আবার সর্বকুশল সাধারণ চৈতসিক, সব কুশল কর্মের মধ্যে, সর্বপ্রকার কুশল কর্মের মধ্যে এটা থাকে। এটা ক্যাটাগরি অনুযায়ী, মানে কোন ক্যাটাগরিতে কিরকম থাকবে। যেমন আমি বললাম কিছুক্ষণ আগে যে কি শিল পালন করতেছি বা শ্রমণ হয়েছে আমি, ওই যে ওই ক্যাটাগরিতে কিরকম তত্র মধ্যস্থতা, এর আরেকটু উপরে যাইলে কিরকম তত্র মধ্যস্থতা, যখন আবার ইয়াতে যাব, প্রত্যেকটা জায়গাতে যে এর অবস্থান যে থাকবে, এটাকে হার মানিয়ে যাওয়া, উপরে যাওয়া, বুঝছেন না? প্রত্যেকটা সুখজনক অবস্থাকে হার মানিয়ে উপরে যাওয়া, উপেক্ষিত করে উপরে যাওয়া, এটাই হচ্ছে যে মূলত এখানে উপেক্ষা তত্র মধ্যস্থতা। এটা কিন্তু সর্বসাধারণ শোভন চৈতসিক। বেদনা নিজে কুশলাকুশল বর্জিত বিপাক। এই বেদনা কিন্তু কুশল এবং অকুশলের বিপাক। সুখ বেদনা হোক, দুঃখ বেদনা হোক, উপেক্ষা বেদনা হোক, এগুলো আমরা যে কর্ম করি, উপেক্ষাজ কর্ম, কুশল কর্ম, অকুশল কর্ম, মধ্যস্থতা কর্ম, এই যে করি, এগুলোর প্রত্যেকটার ফলও ওইভাবেই আমাদের কাছে উৎপন্ন হয়। কুশলাকুশলের বিপাক এগুলো, বুঝছেন? কুশলাকুশল বর্জিত বিপাক, বেদনা নিজে কুশলাকুশল বর্জিত বিপাক, এই তত্র মধ্যস্থতা।
এই বিপাকটা মানে কুশলাকুশলের বিপাক বর্জিত। এখানে এই তত্র মধ্যস্থতা এটা কোনো বিপাকের ব্যাপার না। বলতে এখানে বেদনা নিজে কুশল অকুশল বর্জিত বলা হচ্ছে, মানে বেদনার কাছে তখন কুশলও নাই অকুশলও নাই, বিপাক। দেখেন তো এখানে বলা হচ্ছে বেদনা নিজে কুশল অকুশল বর্জিত, বেদনা নিজেই বর্জিত, কুশল অকুশল বিপাক। এই তত্র মধ্যস্থতা কুশল চৈতসিক, ইহা বেদনা বুদ্ধঙ্গের নিজে উপেক্ষা কুশলাকুশল বর্জিত বিপাক। বর্জিত। হ্যাঁ হ্যাঁ, তাইলে বেদনা কিন্তু আমরা বেদনাকে ওই দৃষ্টিকোণ থেকে অব্যাকৃত ধর্ম বলছি এটাকে, না? তো সেই হ্যাঁ দৃষ্টিকোণ থেকে এটা বিপাক যদি হয় তাহলে এটা কুশলাকুশল বর্জিত, কুশলাকুশল বর্জিত বিপাক। এই তত্র মধ্যস্থতা কুশল চৈতসিক বিপাক, এই চৈতসিক, হ্যাঁ, ইহা বুদ্ধঙ্গের। অর্থাৎ এটা তাহলে কোনো কুশলাকুশলের বিপাকের সঙ্গে এটা সম্পর্কযুক্ত নয়। এই যে এই উপেক্ষাটা যে উৎপন্ন হবে আপনার কাছে, এটা যে আপনি উৎপন্ন করবেন, এই তত্র মধ্যস্থতা যে আপনার কাছে উৎপন্ন হবে, এটা কোনো কুশল এবং অকুশল কর্মের বিপাক নয়, এটা বিপাক বর্জিত। ক্লিয়ার হয়েছে এখন? আমরা আগে এইভাবে এই জায়গাটা পুঙ্খানু করে আলোচনা করি নাই, আমি দেখিও নাই, এটা আমার মনে হচ্ছে যে, বুঝছেন? অর্থাৎ এটা যেমন আমাদের কুশল বিপাক, অকুশল বিপাক, উপেক্ষা বিপাক, সুখ বিপাক, দুঃখ বিপাক, উপেক্ষা বিপাক, এগুলো কুশল অকুশলের সঙ্গে রিলেটেড থাকে, কুশল কর্ম অকুশল কর্মের সঙ্গে রিলেটেড থাকে, কিন্তু এটা কিন্তু এরকম এগুলো মানে বিপাক, এগুলো এটা কিন্তু বিপাক না। এটা আমি মানসিকভাবে উৎপন্ন করব যে এটা জ্ঞানজ, জ্ঞানজ মানে জ্ঞানের থেকে জন্ম। নয়নবাবু বুঝছেন? এটা জ্ঞানের থেকে এটার উৎপত্তি, জ্ঞানের থেকে এটা সৃষ্টি, এটা জ্ঞানজ। হ্যাঁ তারপরে হচ্ছে যে আরেকটা কি আছে, ইহা বুদ্ধাঙ্গের উপেক্ষা। বেদনার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই আমরা যে সপ্ত বুদ্ধাঙ্গের মধ্যে উপেক্ষা দেখেছি, সপ্ত বুদ্ধাঙ্গ মনে আছে আমাদের? অমিতা বড়ুয়ার মনে আছে, শিল্পী বড়ুয়ারও মনে আছে, যে কোনো একজনে বলেন সপ্ত মানটা বুদ্ধাঙ্গ। সপ্তবুদ্ধঙ্গ হচ্ছে যে আপনার বিতর্ক, বিচার, প্রীতি, একাগ্রতা, সমনস, দমনস আর উপেক্ষা। শিল্পী বড়ুয়া বলেন। বিতর্ক, বিচার, প্রীতি। ভুলে গেছি। উপাসক সুকুমার বাবু বলেন, বড় করে বলতে হবে, সবাই শুনবে। স্থিতি, ধর্ম, বিচয়, বীর্য, প্রশান্তি মানে প্রীতি, সমাধি, উপেক্ষা। আরো বড় করে। স্মৃতি, ধর্ম, বিচয়, তারপর হচ্ছে বীর্য, প্রশান্তি, তারপর হচ্ছে সমাধি, উপেক্ষা, উপেক্ষা বুদ্ধাঙ্গ। অমিতা বড়ুয়া লিখে পেলেন সপ্ত বুদ্ধাঙ্গ, বুদ্ধির অঙ্গ, বুদ্ধি লাভে যে 8টা অঙ্গ একদম অ্যাকুরেট থাকতে হবে বুদ্ধি লাভ করার জন্য, জ্ঞান লাভ করার জন্য 8টা বিষয়ের সমন্বয়তা একসঙ্গে থাকতে হয়। সে 8টা বিষয়ের মধ্যে 7টা বিষয়, 7টা বিষয়ের মধ্যে এই উপেক্ষা এটা একটা বিষয়। এই উপেক্ষা হচ্ছে যে এই তত্র মধ্যস্থতা, এটার মাধ্যমে যেতে হবে আর কি। এই উপেক্ষা হচ্ছে যে এই তত্র মধ্যস্থতা, বুঝছেন? এটার মাধ্যমেই আপনি মানে জ্ঞানজ, এটা কিন্তু জ্ঞানের থেকেই এটার সৃষ্টি, কিন্তু আবার এই জ্ঞান দিয়ে আপনি বুদ্ধিও লাভ করবেন, যে কিন্তু এই জ্ঞানটা দিয়েই। হ্যাঁ, ওই আপনি এটা একটু বলবেন যে বেদনা নিজে কুশল অকুশল বর্জিত উপেক্ষা, এটা না আপনি বলছেন, কিন্তু তারপর মানে আমার কাছে একটু বলবেন এটা। আচ্ছা আমি আবার বলছি জায়গাটা, বেদনা নিজে কুশল অকুশল বর্জিত বিপাক, এই তত্র মধ্যস্থতা কুশল চৈতসিক, এই তত্র মধ্যস্থতা কুশল চৈতসিক। বেদনা নিজে কুশলাকুশল বর্জিত বিপাক,
এই তত্র মধ্যস্থতা কুশল চৈতসিক। আমরা আগে দেখেছি এই বেদনা 3 প্রকারও যদি বলি, সুখ দুঃখ উপেক্ষা, এভাবে যদি বলি, এই সুখ দুঃখ উপেক্ষা উৎপন্ন হওয়ার জন্য আমাদের কুশল অথবা অকুশলের ব্যাপার এখানে থাকে তো। কিন্তু এই তত্র মধ্যস্থতা কিন্তু এই জাতীয় বিপাকের কারণে উৎপন্ন হচ্ছে না। নয়নবাবু, বিষয়টা ক্লিয়ার করছেন আপনি? আপনি তো আগে বুঝছেন। এই তত্র মধ্যস্থতা কিন্তু ওই কর্মের সঙ্গে, ওই কর্মের কারণে ওভাবে আমার বিপাক উৎপন্ন হয়েছে, এটা কিন্তু এটাকে বলা যাচ্ছে না। আর ওই উপেক্ষা কিন্তু বিপাকের কারণে উৎপন্ন হয়েছে। কুশল অকুশল বিপাকের কারণে এটা উৎপন্ন হয়েছে, কিন্তু এই তত্র মধ্যস্থতা বিপাকের কারণে উৎপন্ন হয়নি। এটা আমার বর্তমান জ্ঞানের কারণে, জ্ঞানজ বলা হচ্ছে কি কারণে? জ্ঞানের জন্ম, জ্ঞানের সৃষ্টি, জ্ঞান থেকেই এটার সৃষ্টি হয়। না, আমি গাছতলাতে বসে থাকলে, ছায়া ভোগ করলে আমার বাজার করা হবে না, এটা জ্ঞান বা বিবেক, ওটা আর কি। হ্যাঁ, যেমন আমার নির্বাণ যাওয়া হবে না, আমি যদি এই প্রথম ধ্যানের সুখে যদি বসে থাকি, আমার নির্বাণ যাওয়া হবে না, আমি দুঃখের মধ্যে ঘুরপাক খাইতে থাকবো। তাহলে আমার জ্ঞানে আমাকে উৎপ্রেরণা করছে, আমি কি করলাম? এটাকে উপেক্ষা করলাম। তাইলে এটাকে আমার ওই কোনো কুশলাকুশল কর্ম থেকে তৈরি হয়েছে কি? এটা কর্মের কোনো বিপাক কি এটা? এটা তো এটা তো বান্তে একটা চৈতসিক, এটা তো বিপাকের কারণে উৎপন্ন হয় না চৈতসিকটা। এটা তো যেমন ওইটাও তো চৈতসিক, বেদনাটা চৈতসিক না? বেদনাটা তো আমার ওই যে কর্মের কারণে সৃষ্টি হয়েছে। কুশল কর্ম অকুশল কর্মের কারণে তো বেদনা সৃষ্টি হয়, ওটা কর্মের কারণে সৃষ্টি হতে পারে, এটা কিন্তু আমার কর্মের কারণে না, এটা আমি জ্ঞান দ্বারা উৎপন্ন করেছি, এটা জ্ঞানজ, সেজন্য বলা হচ্ছে যে। তাহলে বলতে বেদনাটা তো বিপাকের কারণে উৎপন্ন হচ্ছে, তাই না? হ্যাঁ, বেদনা তো বিপাকের কারণে উৎপন্ন হচ্ছে। এই জন্য আমরা আগেই বললাম এটা বেদনা না, এটা বেদনাজ না। উপেক্ষাটা এই তত্র মধ্যস্থতা, এটা বেদনাজ না। এই বেদনাটা কি তত্র মধ্যস্থতার কথা বলতে চাই? এটা একটা লাইন পর্যন্ত দেখতে, অর্থাৎ এটাকে তো উপেক্ষা নামে বলা হয়েছে। তাইলে আমরা উপেক্ষা 10 প্রকার উপেক্ষা বলে আমরা পড়ছিলাম। প্রত্যেকটা উপেক্ষাগুলো আমাদের উপাসিকা এনি বড়ুয়ার কাছে লেখা থাকতে পারে। অমিতা বড়ুয়া, আপনি এনির থেকে একটু সংগ্রহ করে নেবেন। 10 প্রকারের উপেক্ষার মধ্যে আমরা অনেকগুলো উপেক্ষা করেছি, সবগুলো একসঙ্গে আমরা এখনো পাইনি। সেজন্য ওই 10 প্রকার উপেক্ষার মধ্যে এটা হচ্ছে যে বেদনাজ, অনুভূতিজ এই উপেক্ষাটা নর্মালি। আর যেটা আমরা তত্র মধ্যস্থতা, এটাও কিন্তু উপেক্ষা, তবে এই উপেক্ষার সঙ্গে বেদনার সম্পর্ক নাই, এটার সঙ্গে জ্ঞানের সম্পর্ক। এখন ক্লিয়ার? যে প্রশ্নটা মনে হয় লাস্টের দিকে গেলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর একটু যাই আমরা। হ্যাঁ, আর একটু গেলে মানে এগুলো ক্লিয়ার করা আছে। আচ্ছা, বান্তে ঠিক আছে, আপনি যেটা বলছেন বান্তে, আপনি এখন যেটা বলছেন সেটা ঠিক আছে। তো এখানে তত্র মধ্যস্থ হচ্ছে আমরা উপেক্ষা, একটা হচ্ছে সুখ বেদনা দুঃখ বেদনার ওরকম উপেক্ষাও পেয়েছি। তো এখানে এই উপেক্ষাটা হচ্ছে যে তত্র মধ্যস্থ কিন্তু উপেক্ষা, কিন্তু এই উপেক্ষাটা হচ্ছে যে জ্ঞানজ, এটা তো বেদনাজ না, এটা জ্ঞান থেকে উৎপন্ন হয় তত্র মধ্যস্থতা। ঠিক আছে তো? এটা আচ্ছা, তারপরে এরপরের লাইন যে আর একটু দীপেনের এটা কনফিউশন থাকলেও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক লাস্টের জায়গাগুলো আরেকবার একটু দেখে নিলেও হয়ে যাবে পরে ক্লাস শেষে আর কি। হ্যাঁ, একটু দেখে নেবেন আপনি। এরপরে আছে যে বেদনা নিজে চৈতসিক। তাইলে ইহা হচ্ছে যে বুদ্ধাঙ্গের উপেক্ষা, ব্রহ্মবিহারের উপেক্ষা। ব্রহ্মবিহারের উপেক্ষা এটাকে বলা হচ্ছে। ব্রহ্মবিহারের উপেক্ষাটা কিরকম মনে আছে? ব্রহ্মবিহারের উপেক্ষা মনে আছে? অমিতা বড়ুয়া, ব্রহ্মবিহারের উপেক্ষা আমরা মনে থাকার কথা, তবে আমরা এই ক্লাসে এখনো ব্রহ্মবিহার পর্যন্ত যাই নাই। তারপর আমাদের উপাসিকা সুমিতা বড়ুয়া, বাবলি বড়ুয়া, লাভলি বড়ুয়া, পারমিতা বড়ুয়া প্রত্যেকেই মোটামুটি একটু যেগুলো বুঝছেন এগুলো একটু উত্তর যদি দেওয়ার চেষ্টা না করেন
তাহলে আপনারা আসলে কদ্দূর নিচ্ছেন না নিচ্ছেন এটা আমরা বুঝবো না। উপাসিকা ইন্দ্রা বড়ুয়া, আপনারা নিজে থেকে, আমি অনেকজনকে ইচ্ছে করে করি না, প্রশ্ন করতেছি না। উপাসক প্রতুল বড়ুয়া, হ্যাঁ, আপনারা যদি উত্তর না দেন আসলে বুঝতেছেন কি না বুঝবো না কিন্তু আমরা। আমি চেষ্টা করতেছি একদম, মানে আমার যদ্দূর সাধ্য সামর্থ্য আছে, হ্যাঁ, এইভাবে আমি করার জন্য। আমাদের নয়নবাবুও সেই সঙ্গে সহযোগিতা করছেন, এনিও সহযোগিতা করছেন, অমিত বড়ুও সহযোগিতা করছেন, দীপেনবাবুও সহযোগিতা করছেন, সবাই করতেছেন, হ্যাঁ। তো আরও করবেন সবাই, যাতে আরও ক্লাসটা খুব হয়, প্রাণবন্ত হয়, সেজন্য। তাইলে ব্রহ্মবিহারেরটা আমরা একটু আলোচনা করি। ব্রহ্মবিহারের উপেক্ষা, এই তত্র মধ্যস্থতা, এটাও কিন্তু একই পর্যায়ভেদে একই জিনিস, তবে হ্যাঁ একটু ব্যবধান হয়তো খুঁজে পাবেন, তবে প্রায় সমসাময়িক। তাহলে ব্রহ্মবিহারের উপেক্ষাটা একটু আলোচনা করেন। উপাসক সুকুমার বাবু, আপনি বলার জন্য এটা প্রস্তুত থাকেন, লাস্টে এটা বলবে, তারপর আপনিও বলবেন। আসেন, বসেন। নয়ন বাবু বলেন। হ্যাঁ, শেষ করবো এখন। বলতে ব্রহ্মবিহারের উপেক্ষাটা এনে বলুক, আমার একটু ও বললে আমি মনে পড়বে, তখন আমি বলতে পারবো। এটাই বলুক আগে। ওইটা আর কি, মৈত্রী করুণা মুদিতার উপেক্ষা। ও আচ্ছা, ওইটাই বলো। জানতে এটা ওই কথা কিন্তু আমার ওই মাসি রিমি বলবা কিন্তু অনেক সুন্দর করে বলেছে আচ্ছা, উপেক্ষাটা, ওনার কিন্তু এটা মনে কথা। রিমি বাবুকে ডাকেন। না, কই রিমি বড়ুয়া বলেন। কোথায় নাই? ওই তো আছে। কোনটা? ব্রহ্মবিহারের উপেক্ষা। ব্রহ্মবিহারের মৈত্রী করুণা মুদিতার উপেক্ষা আর কি। সন্তানের মেয়ে মার সন্তান, এটা তো আপনি কতবার ভালো করে বলেছেন। এটা উপেক্ষাটা কিরকম হয়? সন্তান যতই অপরাধ করুক না কেন, এটা ক্ষমা করে দেওয়াটাই হচ্ছে ব্রহ্মবিহারের উপেক্ষা। ও আচ্ছা, একটু একটু মনে করতেছে আমাদের সন্তানরা যখন দোষ করে, আমরা ওই দোষটাকে আমরা উপেক্ষা করে ছেলে সন্তানদেরকে আমরা ভালোবেসে ওটা উপেক্ষার দিক, ওরা যতই দোষ করুক না কেন আমরা উপেক্ষিত করে দেখি আর কি। হ্যাঁ, তারপরে আবার বলেন, আপনি তো বলছেন না, এনি আরেকটু করো, পরিষ্কার করো। মানে হ্যাঁ, এটা উপেক্ষাটা আমরা বিশেষ করে মানে সন্তানের দিক দিয়ে বেশিরভাগ করি। একজন মা যখন সন্তান যতই অন্যায় করুক, কিন্তু ওই সন্তানের প্রতি কিন্তু মা কখনো ওর প্রতি খারাপ কখনো করতে পারে না। মানে ওকে সবসময় ক্ষমা দৃষ্টিতে দেখে, যত বড় অন্যায় করুক একজন মায়ে পারে কিন্তু সন্তানকে ক্ষমা করতে, মানে ক্ষমাশীল হয়। তো ওই ক্ষমাশীলটাই হচ্ছে যে ওই উপেক্ষা। মাতা পিতাকে ব্রহ্মা সদৃশ্য বলে বুদ্ধ আখ্যায়িত করেছেন এই কারণেই যে সন্তানের প্রতি অন্য কারো প্রতি থাকুক না থাকুক, আমাদের সন্তানের প্রতি সবসময় সুখ কামনা, এটা আমাদের মা বাবার মনে থাকে। বুঝতে পারছি, সকল নিজের সন্তানের মতো মনে হয় সকলকে এইভাবে সকলের অপরাধ ক্ষমা করতে পারাটাই মানে ব্রহ্মবিহার। হ্যাঁ, বুঝতে পারছি। তো শুধু সন্তান না, এখানে শুধু সন্তান নয়, সর্বপ্রাণীর প্রতি সমদৃষ্টি সম্পন্ন, সর্বপ্রাণীর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হওয়াটা, ও আমাকে ভালো বলছে, এতে আমি কোনো ফেবে ফুলে উঠেই নাই। কেউ আমাকে খারাপ বলছে, এটাতেও আমি নিমজ্জিত হয়ে যাই নাই, ডাউন হয়ে যাই নাই, ওকে বকাঝকা করি নাই সেটার জন্য। এটা সকল মানুষের প্রতি, সকল প্রাণীর প্রতি যখন এরকম একটা ভাব, মানসিক অবস্থা যখন তৈরি হয়,
সকল ভুল ভ্রান্তির জন্য যখন সে ক্ষমা করে দিতে পারে, হাসি মুখে ক্ষমা করে দিতে পারে, এটাকে উপেক্ষা গুণ বলা হয়। তারপরে ভালো বললেও ওটাতে কিছু যায় আসে না, খারাপ বললেও ওটাতে কিছু যায় আসে না, দুইটাকেই উপেক্ষিতভাবে উনি চলতে থাকেন। এটা যাই হোক, এটা আমরা আবার কালকে আরেকটু করে আলোচনা করে নেব। তো এটা বিশেষ করে মহাব্রহ্মাদের এটা থাকে, মহাব্রহ্মারা এটা সবসময় তাদের চিত্তের মধ্যে অবস্থান থাকে, প্রত্যেকটা প্রাণীর প্রতি এই উপেক্ষা গুণ তাদের বিদ্যমান থাকে। এরপরে আছে যে কি সংস্কার উপেক্ষা। সংস্কার উপেক্ষা উপাসক সুকুমার বাবু বলেন তো, সংস্কার উপেক্ষা এটা কি? এনি বলার জন্য প্রস্তুত থাকো, লাভলি বড়ুয়া বলার জন্য প্রস্তুত থাকবেন, অমিতা বড়ুয়া বলার জন্য প্রস্তুত থাকবেন। বলেন সুকুমার বাবু, বলেন। সমস্ত সংস্কারকে মানে কুশল অকুশল উপেক্ষা হিসেবে, উপেক্ষিত হিসেবে করে দেখা আর কি বলতে বলেন। এনি নয়ন বাবু বলেন আগে। সংস্কার উপেক্ষা বলতে আমি এক কথা যদি বলি তাহলে এটা হচ্ছে সংস্কার হয় এমন কর্ম থেকে উনি বিরত থাকার চেষ্টা করবেন। দীপেন বাবু। সংস্কার যেহেতু দুঃখময়, তো সেহেতু যে কোনো নির্বাণ আমি বা নির্বাণ লাভের প্রতি আগ্রহ যাদের, তারা সংস্কার উপেক্ষার দৃষ্টিতে দেখে আর কি। এনি কুশল অকুশল সংস্কার। সংস্কার তো শুধু অকুশল না, কুশল হতে পারে। কুশল অকুশল বিলকুল। এনি বান্দে এটা সংস্কার উপেক্ষা হচ্ছে যে অর্থাৎ ওই যে ওইটা না আর কি, যখন ওই অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানটা লাভ হয় তখন তো সংস্কারটা উপেক্ষিত হয়ে যায়। তারপরে অমিতা বড়ুয়া। আমাদের তো সংস্কার দুই ভাবে হয়, একটা কায়িক ভাবে আর একটা মানসিক ভাবে। তো ওকে মানে কিভাবে করা হয় বলতে আচ্ছা ঠিক আছে, আমরা দুইভাবে জানি। যাই হোক আমাদের দীপেন বাবু উত্তরটা যথাযথ হয়েছে এবং আর যারা বলেছেন তাদেরটাও ঠিক আছে, এ নিয়েও সুন্দর করেই বলেছেন। দীপেন বাবুরটা একদম যথাযথ। সকল সংস্কার যেহেতু দুঃখজনক, আমি সবগুলোকেই, এটা যদি আমি দুঃখজনক বুঝি সবগুলোকে আমি উপেক্ষা করবো, এটাই তো স্বাভাবিক। সবকিছু আমার কাছে গ্রহণযোগ্য হবে না, এটাই তো স্বাভাবিক। সেটা হোক কুশল সংস্কার হোক অকুশল সংস্কার, যেটা হবে হোক, এটা আমার কাছে উপেক্ষিত। উপেক্ষিত হবে। এটা দীপেন বাবুকে ধন্যবাদ ক্লাসের সকলের পক্ষ থেকে। আপনি এটা বুঝা কিন্তু কম কথা না, সংস্কার উপেক্ষা জ্ঞান বুঝা এটা কোনো সহজ কথা না, সহজ বিষয় না। কতটুকু গেলে কতটুকু জ্ঞানের পরিধি তুলতে পারলে এই কথাটাকে ঠিক এভাবে বলা যায়। সেজন্য আমাদের ক্লাসের পক্ষ থেকে উপাসক দীপেন বাবুকে। এই বয়সে আসলে আমাদের চোখগুলো রঙিন থাকে, রঙিন দুনিয়াতে আমরা হাবুডুবু করি। ঠিক তেমন একটা বয়সের মধ্যে যে আমাদের এত লং টাইম, এটা কিন্তু অল্প দিনের ব্যাপার না। 10 দিনের ক্লাস কোর্সটা করে ফেলবো, এটা আজকে প্রায় 1.5 বছরের কাছাকাছি সময় ধরে আপনি যে আমাদের সঙ্গে যুক্ত থেকে এভাবে যে আমাদেরকে সঙ্গ দিচ্ছেন, এটা কোনো সহজ কথা না। এই জন্য আমাদের ক্লাসের সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পুনরাশি দান করতেছি। এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা ক্লাস করে, অভিধর্ম চর্চা করে যে পুণ্যরাশি অর্জিত হয়েছে সেই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং যারা আমাকে এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদের সকলকেও এই পুণ্যরাশি দান করছি এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র আদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব
নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণমিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে, সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। ওকাশ বন্দাম